আমাদের ফার্স্ট কোশ্চেন, which of the following is the most likely cause of the patient's renal impairment? A 20-year-old man presents to his general physician with a 3-day history of central abdominal pain. He also complains of pain in his knee and elbow. Other than recently completing a course of amoxicillin for a respiratory tract infection 2 days ago, there is no other past medical history of note. On examination, his observations are within normal limits. His abdomen is soft with generalized tenderness. There are small petechial rash on his buttock. ইনভেস্টিগেশনের মধ্যে ক্রিয়েটিন বেশি আছে, ইউরিন শোজ ব্লাড অ্যান্ড প্রোটিন, আদার ফাইন্ডস উইদিন নর্মাল লিমিটস। ডায়াগনোসিস কি? ইয়ং পেশেন্ট প্রেজেন্ট করছে অ্যাবডোমিনাল পেইন, জয়েন্ট পেইন আর হেমাচুরিয়ান প্রোটিনুরিয়া নিয়ে, রেনাল ইম্পেয়ারমেন্ট আছে আর সাথে পেটেচিয়াল র্যাশ আছে পেশেন্টের। তাহলে এটা ডায়াগনোসিস হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এ নেফ্রোপ্যাথি। তাহলে আরো যদি স্পেসিফিক্যালি বলি তাহলে কি হবে? আইজি নেফ্রোপ্যাথির মধ্যে কোনটা হবে? তাহলে আইজি নেফ্রোপ্যাথির মধ্যে এটা হচ্ছে মোস্টলি হেনোসনাল পারপুরা। তাহলে এইচএসপি হচ্ছে আইজি নেফ্রোপ্যাথির একটা পার্ট বা সাবটাইপ বলতে পারেন। তাহলে কোন একটা পেশেন্টের যদি রিসেন্ট রেসপিরেটরি ইনফেকশন হিস্ট্রি থাকে, এরপর যদি পেশেন্টের গ্লোমেরুলোনেফ্রাইটিস ডেভেলপ করে, তাহলে সেক্ষেত্রে ডায়াগনোসিস হবে আইজি নেফ্রোপ্যাথি। আর এই পেশেন্টগুলোর সাথে যদি আর্থালজিয়া, জয়েন্ট পেইন, অ্যাবডোমিনাল পেইন, তারপর হচ্ছে পালপুরি ক্রিয়াশন, বাটক অ্যান্ড ব্যাক অফ লেগ এগুলো থাকে, তাহলে ডায়াগনোস হবে এইচএসপি। আর এইচএসপি যদি অপশন না থাকে তাহলে আইজি নেফ্রোপ্যাথি। এই পেশেন্ট যদি আমরা জেনারেল বায়োপসি করি তাহলে ফাইন্ডিংস কি পাবো? আইজিএ ডিপোজিশন, ইয়েস রাইট অ্যান্সার। তাহলে এখানে আমরা বায়োপসি করলে দুই ধরনের ফাইন্ডিংস পাবো। একটা যদি মাইক্রোস্কোপি করি তাহলে সেক্ষেত্রে আমরা দেখবো হচ্ছে ইনক্রিজ মেসেঞ্জিয়াল ম্যাট্রিক্স অ্যান্ড সেলস। তাহলে মেসেঞ্জিয়াল ম্যাট্রিক্স এবং সেলস গুলো বাড়বে, ইনক্রিজড মেসেঞ্জিয়াল সেল অ্যান্ড ম্যাট্রিক্স। এটা করবে মাইক্রোস্কোপি করলে। আর যদি আমরা ইমিউনোফ্লোরেসেন্স করি তাহলে আমরা পাবো আইজিএ অ্যান্ড সি3 ডিপোজিশন। তাহলে বায়োপসি ফাইন্ডিংস অনেক সময় পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন হচ্ছে জিআইটি একটা ডিজিজের সাথে আইজি নেফ্রোপ্যাথি আছে থাকে, কোন ডিজিজের সাথে? বা উল্টো ভাবে যদি আমি বলতে পারি আইজি নেফ্রোপ্যাথির সাথে জিআইটি কোন ডিজিজ অ্যাসোসিয়েশন থাকতে পারে? সিলিয়াক ডিজিজ, এক্সিলেন্ট। তাহলে সিলিয়াক ডিজিজের অ্যাটাক্সের কন্ডিশন হচ্ছে আইজি নেফ্রোপ্যাথি, আবার আইজি নেফ্রোপ্যাথির সাথে অ্যাসোসিয়েটেড কন্ডিশন হিসেবে থাকতে পারে সিলিয়াক ডিজিজ। সেকেন্ড কোশ্চেন, a 22-year-old man complains of an acute onset of pain in his right elbow and both Achilles tendon. He also gives a history of dysuria, conjunctivitis, and fever. He returned from holiday in the Paris 3 weeks ago, where he had unprotected sex. He has developed macules and pustules on his hands and feet. ডায়াগনোস কি হবে তাহলে? রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, এক্সিলেন্ট। তাহলে কোন পেশেন্টের যদি আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্সে হিস্ট্রি থাকে, রিসেন্ট হিস্ট্রি, আর এর সাথে যদি জয়েন্ট পেইন, ডিসইউরিয়া, কনজাংটিভাইটিস এগুলো থাকে, যদি কোনো কিছু না থাকে শুধু জয়েন্ট পেইনই বলে যে আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্সে হিস্ট্রি আছে রিসেন্টলি, সাথে জয়েন্ট পেইন আছে ইনফ্ল্যামেটরি টাইপ, তাহলে সেক্ষেত্রে আমাদের ডায়াগনোস হবে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। গনোকক্কাল আর্থ্রাইটিসে ইউজুয়ালি আর্থ্রাইটিস গুলো থাকে, একটা প্যাটার্ন হচ্ছে মাইগ্রেটরি আর্থ্রাইটিস থাকতে পারে, আর একটা হচ্ছে গনোকক্কাল স্কিন র্যাশ থাকে। আলাদা করে স্কিন র্যাশের কথা উল্লেখ করবে, সেক্ষেত্রে ম্যাকিউল বা পাস্টুল এগুলো পাওয়া যাবে না। আর একটা হচ্ছে এই যে এখানে এনথেসাইটিস বলছে,
বোথ অ্যাসিলাস টেন্ডন। এনথ্রাসাইটিস হচ্ছে এটা হচ্ছে ইনফ্ল্যামেটরি সেরোনেগেটিভ আর্থ্রাইটিস একটা ফিচার। এনথ্রাসাইটিস মানে বলছে হলমার্ক ফিচার্স অফ সেরোনেগেটিভ আর্থ্রাইটিস। এটা দিয়েও আলাদা করতে পারবেন। What clinical diagnosis should be considered most likely until excluded? A 69-year-old diabetic woman has seals and rigors and has 1-day history of pain in her right knees. She is febrile. Her blood test shows CRP 25 milligram per liter, ESR একটু বেশি, and weekly positive rheumatoid factor. তাহলে একটা ওল্ড ডায়াবেটিক পেশেন্ট প্রেজেন্ট করছে মনোআর্থ্রাইটিস নিয়ে, সিআরপিটা বেশি, সাথে উইকলি পজিটিভ রিউমাটয়েড ফ্যাক্টর আছে। What clinical diagnosis should be considered most likely until excluded? আচ্ছা, একজন লিখছেন সিউডোগাউট, আর কোনো সেপটিক আর্থ্রাইটিস। তাহলে আমরা কিন্তু মনোআর্থ্রাইটিস ডিসকাশন করার সময় বলছিলাম যে মনোআর্থ্রাইটিসের ইউজুয়ালি সিনারিও থাকে হচ্ছে কয়েকটা। একটা হচ্ছে গাউট, একটা হচ্ছে সিউডোগাউট, তারপর সেপটিক আর্থ্রাইটিস, আর একটা হচ্ছে হিমাটোসিস। কোন একটা পেশেন্ট যদি ওল্ড এজে থাকে, ইমিউনো কম্প্রোমাইজ থাকে, অথবা রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকে তার আগে, এই ধরনের পেশেন্টের, অথবা অন্য কোনো কিছু যদি নাও থাকে, ওল্ড এজের পেশেন্ট মনোআর্থ্রাইটিস নিয়ে প্রেজেন্ট করে, তাহলে আমাদের ফার্স্ট চিন্তা করতে হবে সেপটিক আর্থ্রাইটিস। যদি স্পেসিফিক কোনো ক্লু না থাকে, যেমন যদি পেশেন্টের সাইনোভিয়াল ফ্লুইড স্টাডিতে থাকে বা ক্রিস্টাল পাওয়া যায়, যেগুলো ডেফিনেটিভ, এরকম কোনো কিছু না থাকলে আমাদের ফার্স্ট হচ্ছে সেপটিক আর্থ্রাইটিস চিন্তা করতে হবে। তাহলে এই লাইনটা ইম্পর্টেন্ট। হট ক্লিনিক্যাল ডায়াগনোসিস শুড বি কনসিডার্ড মোস্ট লাইকলি আনটিল এক্সক্লুডেড। তার মানে সেপটিক আর্থ্রাইটিস যতক্ষণ এক্সক্লুডেড হইতেছে ততক্ষণ পর্যন্ত আমরা সেপটিক আর্থ্রাইটিস চিন্তা করব। এর কারণ হচ্ছে সেপটিক আর্থ্রাইটিস হচ্ছে মোস্ট ডিস্ট্রাকটিভ। এটা যদি আর্লি ট্রিটমেন্ট শুরু না করা হয়, তাহলে পেশেন্টের জয়েন্ট ডিফর্মিটি হইতে পারে এবং এখান থেকে সেপসিস ডেভেলপ করতে পারে, আউটকাম খুবই খারাপ হইতে পারে। তাহলে কোনো পেশেন্টের মনোআর্থ্রাইটিস থাকলে যদি ডেফিনিটলি কোনো কিছু না থাকে, আমরা সবাই আগে চিন্তা করবো সেপটিক আর্থ্রাইটিস এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট শুরু করবো। এরপরে কনফার্ম হলে যদি অন্য ডায়াগনোস হয়, সেক্ষেত্রে ট্রিটমেন্ট চেঞ্জ হবে। Which ACLA subtype is found most commonly in patients with rheumatoid arthritis? তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিস সাথে অ্যাসোসিয়েটেড ACLA কোনটা? এটা সম্ভবত বই আছে কিনা, বই না থাকলে এটা ইম্পর্টেন্ট। অ্যান্সার কি হবে? DR1 আছে, 3 আছে, 4 আছে, B5, B27। তাহলে এ রাইট অ্যান্সার হচ্ছে ACLA DR4। তাহলে DR3 এটা অনেকগুলো ডিজিজের সাথে থাকতে পারে, আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে SLE। তারপর হচ্ছে B5, B5 এর একটা সাবটাইপ বলা হয় ACLA B51, এটা থাকে হচ্ছে বেসের ডিজিজে। তাহলে B51 না থাকলে শুধু বেস, যদি B5 থাকে সেটা হচ্ছে বেসের ডিজিজ। আর ACLA B27 এর জন্য সবাই জানি সেরোনেগেটিভ যে আর্থ্রাইটিস গুলো আছে, এগুলোর সাথে ACLA B27 অ্যাসোসিয়েট থাকতে পারে। তাহলে ACLA অ্যাসোসিয়েশন গুলো একটু ভালো করে দেখে রাখবেন। আরো অনেকগুলো আছে, DQ2 বা DQ8 সিলিয়াক ডিজিজে থাকতে পারে। এরপর ACLA DR8 আছে, খুব সম্ভবত PBC তে থাকে। তাহলে ACLA অ্যাসোসিয়েশনটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। Which one of the following is the most likely diagnosis in this case? A 52-year-old woman has been visiting her GP for a while complaining of recurrent nosebleeds. She has also consulted for cosmetic surgery advice about the shape of her nose, as it seems to be dipping, and presents for examination under anesthesia to a private surgeon. Pre-operative blood testing reveals anemia with hemoglobin 10.5 gram per deciliter, hematuria, RBC cast, and proteinuria. Serum creatine concentration 195 micromole per liter. তাহলে মিডল এজের একটা ফিমেল, তার এপিস্ট্যাক্সিস আছে, সাথে গ্লোমেরুলোনেফ্রাইটিস আছে, এর সাথে নেজাল ডিফর্মিটি আছে, হিমোগ্লোবিন কম আর ক্রিয়েটিন বেশি। তাহলে ডায়াগনোসিস কি হবে?
Yes, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে গ্রানুলোমাটোসিস উইথ পলিঅ্যানজাইটিস বা জিপিএ। বাকিগুলো আমরা একটু দেখে যাই কিভাবে সিনারিও আসতে পারে, কারণ সবগুলো কোশ্চেনের হয়তো সিনারিও আমরা নাও পাইতে পারি। তাহলে ইজিপি এর ক্ষেত্রে ইউজুয়ালি পেশেন্টগুলো প্রেজেন্ট করে কি নিয়ে? অ্যাজমা লাইক ফিচার নিয়ে। অ্যাজমা লাইক ফিচার থাকতে পারে বা নেজাল পলিপ থাকতে পারে। এর সাথে থাকতে পারে নিউরোপ্যাথি থাকতে পারে। আর সব থেকে ইম্পর্টেন্ট গুলো হচ্ছে ইউসিনোফিল কাউন্ট বেশি থাকবে। তাহলে ভাস্কুলাইটিস যেগুলো আছে এর মধ্যে ইজিপিএ তে ইউজুয়ালি ইউসিনোফিল কাউন্টটা বেশি থাকে। যদিও সব পেশেন্টে ইউসিনোফিল কাউন্ট বেশি থাকবে এমন না, তবে পরীক্ষা কোশ্চেনে ইউসিনোফিল কাউন্ট বেশি দেওয়া থাকবে। যদি না থাকে তাহলে ইজিপিএ না চিন্তা করে ভালো। সাইকোটিসিস গ্লোমেরুলারফাইটিস নিয়ে প্রেজেন্ট করে না অ্যান্টিজিএম অ্যান্টিবডি ডিজিজ। তাহলে এটা ইউজুয়ালি হয় ইয়ং পেশেন্টের ক্ষেত্রে। প্রেজেন্ট করে কিনে একটা হচ্ছে হিমোপটাইসিস, আর একটা হচ্ছে গ্লোমেরুলারফাইটিস, এবং এদের ক্ষেত্রে আঙ্গা থাকবে নেগেটিভ। রিকারেন্ট ব্যাকটেরিয়াল সাইনোসাইটিস আমাদের দরকার নেই। তারপর জিপিএ তো এই ক্ষেত্রে ডায়াগনোসিস। এখানে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে নেজাল ডিফর্মিটি। নেজাল ডিফর্মিটি কোশ্চেন এমসিকিউ তে খুব কমনলি পাওয়া যায়। নেজাল ডিফর্মিটি ইউজুয়ালি সিনারিও থাকে তিনটা, আমরা এর আগে বলছি। একটা হচ্ছে জিপিএ, একটা হচ্ছে রিল্যাপসিং পলিকন্ড্রাইটিস। তাহলে রিল্যাপসিং পলিকন্ড্রাইটিসের পেশেন্টগুলোর ক্ষেত্রে নেজাল ডিফর্মিটি থাকতে পারে। আর একটা হচ্ছে বডি ডিসমরফিক ডিসঅর্ডার। তাহলে এটা হচ্ছে সাইকিয়াট্রিক ডিসঅর্ডার। এই ক্ষেত্রে আসলে পেশেন্টের নেজাল ডিফর্মিটি থাকে না, তবে পেশেন্টের কাছে মনে হয় যে তার ডিফর্মিটি আছে, এবং সে দেখা যায় রিকারেন্টলি বিভিন্ন সার্জনের সাথে কনসালটেশন করে সার্জারি করার জন্য, বা অনেক সময় সার্জারি করে ফেলে আর কি। তাহলে এই তিনটা ইউজুয়ালি পরীক্ষায় সিনারি দেয়, যদি নেজাল ডিফর্মিটি থাকতে, নেজাল ডিফর্মিটি সিনারি দেয় আর কি। তাহলে গ্রানুলোমাটোসিস উইথ পলিঅ্যানজাইটিস, রিল্যাপসিং পলিকন্ড্রাইটিস, আর একটা হচ্ছে বডি ডিসমরফিক ডিসঅর্ডার। রিল্যাপসিং পলিকন্ড্রাইটিস কি থাকবে? এখানে পেইনফুল, রিকারেন্ট পেইনফুল অ্যাটাক থাকে। একটা হচ্ছে ইয়ারেক থাকতে পারে, আর একটা হচ্ছে নেজাল পেইন থাকতে পারে, নেজাল ডিফর্মিটি থাকতে পারে। এপাশে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং জয়েন্ট ফাইন্ডিং ইজ মোস্ট সাজেস্টিভ অফ অ্যান ইনফ্ল্যামেটরি রাদার দ্যান অ্যান অস্টিওআর্থ্রাইটিক কজ অফ জয়েন্ট পেইন। তাহলে অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে নন ইনফ্ল্যামেটরি। তাহলে আমরা ইনফ্ল্যামেটরি নন ইনফ্ল্যামেটরি আলাদা করবো কিভাবে? অপশন আছে বোনি আর্টিকুলার এনলার্জমেন্ট, ক্রিভিটাস ইনস্টেবিলিটি, পেইনফুল রেঞ্জ অফ মোশন, সুয়েলিং অ্যান্ড ওয়ার্মথ। তাহলে ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিসের ফিচার কোনটা হবে? এক্সিলেন্ট। তাহলে আমরা এর আগে প্যাথোলজিতে আমরা পড়ছি যে অ্যাকুট ইনফ্লামেশন সাইন কি কি ছিল? রুবল বা রেডনেস, তারপর কলর বা ওয়ার্মথ, তারপর হচ্ছে ডলর বা পেইন, টিউমার, তারপর হচ্ছে ফাংচুয়েলেশন। তাহলে এগুলো আমরা হচ্ছে এমবিএস লাইফ পড়ে আসছি। তাহলে রেডনেস, ওয়ার্মথ বা রেস্ট টেম্পারেচার, তারপর হচ্ছে পেইন, সুয়েলিং, লস অফ ফাংশন, এগুলো হচ্ছে ইনফ্লামেশনের সাইন। তাহলে কোনো জয়েন্টে যদি রেডনেস থাকে, টেম্পারেচার রেজ থাকে, অথবা সুয়েলিং থাকে, তাহলে এগুলো ইন্ডিকেট করে ইনফ্ল্যামেটরি। এছাড়া আরো কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, একটা হচ্ছে ইনফ্ল্যামেটরি জয়েন্ট পেইন গুলা ইউজুয়ালি রেস্টে বাড়ে। তাহলে রেস্টিং কন্ডিশনে পেইনটা হচ্ছে বাড়বে। আর যখন কোনো অ্যাক্টিভিটি করবে বা মুভমেন্ট করবে, তখন হচ্ছে জয়েন্ট পেইনটা কম হবে। আর ইনভেস্টিগেশনের মধ্যে সিআরপি আর ইএসআর বেশি পাওয়া যাবে। তাহলে কোনো পেশেন্টের যদি জয়েন্টটা রেডনেস থাকে, টেম্পারেচার রেজ থাকে, সুয়েলিং থাকে, আর জয়েন্ট পেইনটা যদি রেস্টিং কন্ডিশনে বেশি হয় এবং অ্যাক্টিভিটি বা মুভমেন্টের সাথে পেইনটা কম হয়, ইনভেস্টিগেশন করলে আমরা সিআরপিএসআর বেশি পাই, তাহলে এগুলোকে আমরা বলবো ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস। আর উল্টাটা হলে নন ইনফ্ল্যামেটরি।
তাহলে নন ইনফ্লামেটরি আর্থ্রাইটিস এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস। ইন monosodium urate monohydrate arthropathy, what is the most characteristic feature seen on examination of synovial fluid? তাহলে আমরা রিমোটলজি পড়ার সময় বলছিলাম যে গাউট, সিউডো গাউট এই দুটা ক্ষেত্রে ক্রিস্টালের ক্যারেক্টারিস্টিক্স সবগুলো পড়ে রাখা লাগবে। তাহলে অপশন আছে অরেঞ্জ কালার অফ synovial fluid পজিটিভ বাই the presence of crystal within lymphocyte, presence of long needle shaped crystals, আর একটা হচ্ছে rhomboid shape of crystal। তাহলে এর মধ্যে monosodium urate monohydrate ক্যারেক্টারিস্টিক্স কোনটা? ডি। ইয়েস, রাইট অ্যান্সার। তাহলে মোনোসোডিয়াম ইউরেট মোনোহাইড্রেট আর্থ্রোপ্যাথি এটা আমরা পাই হচ্ছে গাউটের পেশেন্টের ক্ষেত্রে। তাহলে এটার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে লং নিডল শেপড। আর যেগুলো কি হয় স্ট্রং লাইট ইনসেটে থাকে আর নেগেটিভ বাই রেফ্রিজারেন্স। তাহলে এখানে যে পজিটিভ বাই রেফ্রিজারেন্স বলছে এটা হচ্ছে সিউডো গাউটের ক্ষেত্রে পাওয়া যায়। রম্বয়েড শেপ এটা হচ্ছে সিউডো গাউটের ক্ষেত্রে পাওয়া যায়। বাকিগুলো হয়তো জানার দরকার নেই। ক্রিস্টাল উইদিন লিম্ফোসাইটস এটা ইউজুয়ালি পাওয়া যায় হচ্ছে মাল্টিপল মায়ালোমা বা হচ্ছে সিএলএল এই টাইপ গুলাতে। এটা আমাদের দরকার নেই আর কি, এই দুটো জানলে হবে। নিডল শেপ নেগেটিভ বাইরেফিজেন্স ক্রিস্টাল এটা পাওয়া যাবে গাউটে, আর রম্বয়েড শেপ পজিটিভ বাইরেফিজেন্স ক্রিস্টাল এটা পাওয়া যাবে হচ্ছে সিউডো গাউটে। হোয়াট ইজ দ্য প্রবাবল রিজন ফর হিজ রাইট হিপ পেইন? An elderly man who had a left hip replacement 2 years ago now presents with right hip pain. On X-ray of the affected area shows increased trabecular pattern and cortical thickening of the right hemipelvis, with narrowing of the joint space and osteophyte formation. Routine blood tests are normal except for serum alkaline phosphatase, which is elevated 477 international unit per liter. তাহলে বয়স্ক ব্যক্তি 2 বছর আগে জয়েন্ট রাইট হিপ জয়েন্ট পেইন নিয়ে প্রেজেন্ট করছে। সরি, 2 বছর আগে তার লেফট হিপ রিপ্লেসমেন্ট হয়েছে, এখন পেশেন্ট প্রেজেন্ট করছে রাইট হিপ জয়েন্ট পেইন নিয়ে। ব্লাড টেস্টে এএলপি বেশি আছে, আর এক্সরে দেখা গেছে ট্রাবিকুলার প্যাটার্নটা বেশি আর হচ্ছে কর্টিক্যাল থিকেনিং আছে। ডায়াগনোসিস কি হবে তাহলে? প্যাজেটস ডিজিজ অফ বোন। এক্সেলেন্ট। তাহলে আমরা এটা অনেকবার ডিসকাস করছি। ওল্ড পেশেন্ট সাথে বনি পেইন আসছে আর আইসোলেটেড এএলপি বেশি, তাহলে এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ফিচার অফ প্যাজেটস ডিজিজ। আর এই ক্ষেত্রে এক্সরে ফাইন্ডিংসটা মনে রাখা লাগবে। এক্সরেতে আমরা কি পাবো? ইনকেস ট্রাবিকুলার প্যাটার্ন আর কর্টিক্যাল থিকেনিং। আর একটা বলতে পারা হচ্ছে বোথ স্ক্লেরোটিক এন্ড লাইট ইক্লেশন, মানে এখানে অস্টোব্লাস্টিক এবং অস্টোক্লাস্টিক অ্যাক্টিভিটি দুইটাই বেশি থাকে। আচ্ছা, এখানে এই পেশেন্টের জন্য ট্রিটমেন্ট অফ চয়েস কি হবে তাহলে? বিসফসফোনেট। ওকে, তাহলে প্যাজেট ডিজিজের ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস বিসফসফোনেট। প্যাজেট ডিজিজের ক্ষেত্রে কয়েকটা কমপ্লিকেশনস বলতে পারবেন কি কি কমপ্লিকেশনস হইতে পারে? তাহলে পরীক্ষা এমসিকিউ আসতে পারে, আমরা যদিও এসবি সলভ করতেছি, তাহলে এমসিকিউ গুলো আমাদের দেখে যেতে হবে, নাহলে পরে মনে থাকবে না। তাহলে প্যাজেট ডিজিজে কি কি কমপ্লিকেশনস হইতে পারে? তাহলে একটা হইতে পারে হাই আউটপুট কার্ডিয়াক ফেলার, তারপরে একটা হইতে পারে ডিফনেস, দেন এখান থেকে কোনো ম্যালিগনেন্সি হইতে পারে। মানে একটা মনে হয়েছিল অস্টিওসার্কোমা হইতে পারে। তাহলে এগুলো একটু দেখে নিন কি কন্ডিশন হইতে পারে। আমার মানে এই তিনটাই মনে আছে, আরো দুই একটা হয়তো থাকতে পারে।
প্যাসড ইজ এ কমপ্লিকেশন, সেটা এমসিকিউ জন্য লাগবে। What is the likely diagnosis? A 67-year-old man with poorly controlled seropositive rheumatoid arthritis for 22 years is followed up in the outpatients. He has noticed swelling around the eyes, especially the fasting in the morning. Routine urinalysis reveals that he has 3 plus protein. His current medication includes methotrexate 20 mg weekly, prednisone 5 mg once a day, and ibuprofen 400 mg 3 times a day. তাহলে পোরলি কন্ট্রোলড সেরোপজিটিভ লিউকোসাইটিস প্রেজেন্ট করছে 3 প্লাস প্রোটিন ইউরিয়া নিয়ে, নেফ্রোটিক লাইক প্রেজেন্টেশনে প্রেজেন্ট করছে। নেফ্রোটিক আর ডায়াগনোসিস হচ্ছে অ্যামাইলোইডোসিস। তাহলে নেফ্রোটিক ডিসকাশন আমরা বলছিলাম যে নেফ্রোটিক প্রেজেন্টেশন থাকলে আমরা কয়েকটা চিন্তা করব। একটা হচ্ছে মিনিমাল চেঞ্জ নেফ্রোপ্যাথি, মেমব্রেনাস নেফ্রোপ্যাথি, ফোকাল সিগমেন্টাল গ্লোমেরুলার ডায়াবেটিস মেলাইটাস, আর একটা হচ্ছে অ্যামাইলোইডোসিস। এর মধ্যে মিনিমাল চেঞ্জ নেফ্রোপ্যাথি এটা চিন্তা করবো যদি কোনো বাচ্চা নেফ্রোটিক লাইক প্রেজেন্টেশন আছে চিলড্রেনদের ক্ষেত্রে। মেমব্রেনাস নেফ্রোপ্যাথি অ্যাডাল্ট পেশেন্ট, সাথে হেপাটাইটিস বি ভাইরাস থাকতে পারে, কমন যেগুলো সিনারি হয় ইনফেকশন অথবা ড্রাগস লাইক পেনিসিলামাইন গোল্ড অথবা লাং ক্যান্সার। ফোকাল সিগমেন্টাল গ্লোমেরুলার বলছিলাম এইচ দিয়ে মনে রাখার জন্য, তাই এইচআইভি, হিরোইন, হাই বিএমআই বা ওবেসিটি, মরবিড ওবেসিটি, আর একটা হচ্ছে হাইপারটেনশন। তাহলে এইচআইভি পেশেন্ট বা যার ড্রাগ অ্যাবিউজার পেশেন্ট বা মরবিড ওবেস পেশেন্ট তাদের ক্ষেত্রে নেফ্রোটিক প্রেজেন্টেশন থাকলে এফএসজিএস চিন্তা করবো। ডায়াবেটিস মেলাইটিসের ক্ষেত্রে ডায়াবেটিস হিস্ট্রি থাকবে, আর অ্যামাইলোইডোসিস ক্ষেত্রে থাকবে হচ্ছে ক্রনিক ইনফ্ল্যামেটরি ডিসঅর্ডার হিস্ট্রি, ক্রনিক ইনফ্ল্যামেটরি ডিসঅর্ডার অথবা লাইট চেইন ডিসঅর্ডার যেগুলো আছে যেমন মাল্টিপল মাইলোমা। তাহলে যে কোনো ক্রনিক ইনফ্ল্যামেটরি কন্ডিশন যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস বা ব্রঙ্কাইটিস এই ধরনের পেশেন্টগুলো যদি আনকন্ট্রোল ডিজিজ থাকে লম্বা সময় ধরে, সেক্ষেত্রে পেশেন্টগুলো অ্যামাইলোইডোসিস হয়ে নেফ্রোটিক লাইক প্রেজেন্টেশন নিয়ে প্রেজেন্ট করতে পারে। What is the most likely diagnosis? 35-year-old woman presents with increasing headache, nausea, vertigo, decreasing vision in both eyes, and persistent fever. She also complains of pain in her legs when she goes jogging. Her blood pressure is 190 by 100 millimeter mercury, and her femoral pulse are weak with a radiofemoral delay. তাহলে ইয়ং ফিমেল পেশেন্ট প্রেজেন্ট করছে হেডেক, নসিয়া, ভার্টাইগো আর ভিজুয়াল ডিফিকাল্টি নিয়ে, সাথে পেশেন্টের পারসিস্টেন্ট ফিভার আছে, আর পেশেন্টের ক্লডিকেশন পেইন আছে, মানে যখন সে হাঁটতে যায় বা দৌড়াতে যায় তখন তার পেইন ফিল করে লেগে। ব্লাড প্রেশার হাইপারটেনশন আছে, বাট ফিমোরাল পালস উইক এবং রেডিওফিমোরাল ডিলে আছে। ডায়াগনোসিস কি হবে? টাকায়াশুস আর্থ্রাইটিস। এক্সেলেন্ট। তাহলে টাকায়াশুস আর্থ্রাইটিস আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ এটা সাউথ ইস্ট এশিয়ার কান্ট্রিগুলোতে বেশি হয়। তাহলে এটার ফিচার্স থাকে অনেকটা কোয়ার্কটেশন অফ অ্যাওর্টার মতো। পেশেন্টের হাইপারটেনশন থাকতে পারে, রেডিওফিমোরাল ডিলে থাকতে পারে, অথবা অ্যাসিমেট্রিক্যাল পালস বা বিপি থাকতে পারে। অ্যাসিমেট্রিক্যাল পালস আর বিপি অনেক সময় হিস্ট্রিতে দেওয়া থাকে, যে এক্সামিনেশন করে এক হাতে পালস দেখা যাচ্ছে নর্মাল, এক হাতে পালস উইক, অথবা বিপি এক হাতে বেশি আর এক হাতে ব্লাড প্রেশার কম। তাহলে অ্যাসিমেট্রিক্যাল পালস বা বিপি, অথবা হইতে পারে আপার লিম্বে ব্লাড প্রেশার বেশি, লোয়ার লিম্বে ব্লাড প্রেশার কম, অথবা রেডিওফিমোরাল ডিলে। তাহলে এই ধরনের অ্যাসিমেট্রিক্যাল পালস বা অ্যাসিমেট্রিক্যাল বিপি যদি থাকে তাহলে এটা ইন্ডিকেট করে কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা। আর এর সাথে যদি সিস্টেমিক ফিচার্স থাকে যেমন পারসিস্টেন্ট ফিভার, ম্যালাইজ, জয়েন্ট পেইন,
এই ধরনের যদি ফিচার থাকে তাহলে সেক্ষেত্রে ডায়াগনোসিস হবে টাকাশিস আর্টারাইটিস। ইউজুয়ালি ভাই এবং ফিমেল পেশেন্টের ক্ষেত্রে বেশি হয় এবং সাউথ ইস্ট এশিয়া কান্ট্রিগুলোতেও বেশি হয়। আচ্ছা, এটা ডায়াগনোসিস করার জন্য কি টেস্ট করবো আমরা? অনেক সময় এটা সিনারিও দিয়ে এরপর দিয়ে দিতে পারে যে হোয়াট উইল বি দ্য কনফার্মেটরি ইনভেস্টিগেশন বা ইনভেস্টিগেশন অফ চয়েস ইন দিস পেশেন্ট। তাহলে সেক্ষেত্রে অ্যান্সার কি হবে? সিটি। সিটি ঠিক আছে, সাথে একটু যোগ হবে আর কি। টাকাশিস আর্টারাইটিস এটা তো হচ্ছে ভাস্কুলার ডিজিজ, ভাস্কুলাইটিস। ভেসেল দেখার জন্য আমাদের ভালো অপশন কোনটা? সিটি অ্যানজিওগ্রাম। তাহলে এই ক্ষেত্রে আমরা সিটি অ্যানজিওগ্রাম বা এমআর অ্যানজিওগ্রাম করব। তাহলে পলিআর্টারাইটিস নোডোসা, টাকাশিস আর্টারাইটিস, রেনাল আর্টারি স্টেনোসিস, এই সবগুলো আমরা সিটি অ্যানজিওগ্রাম বা এমআর অ্যানজিওগ্রাম করি। আর বাদ থাকলো কি জায়ান্ট সেল আর্টারাইটিস। জায়ান্ট সেল আর্টারাইটিস আমরা কি করি? টেম্পোরাল আর্টারি বায়োপসি করব। কোয়াক্টেশনের পেওয়ারটা এটা তো আমরা অ্যানজিওগ্রাম করব। আর জিপি এর ক্ষেত্রে আমরা টিস্যু বায়োপসি করব। তাহলে প্রত্যেকটা যেগুলো থাকবে সেগুলো ডায়াগনোসিসটা দেখে রাখতে হবে। তাহলে অনেকে যে এসবিএস সলভ করার জন্য আমরা কি করবো? আমরা যখন কোনো সিনারিও পড়বো তখন আমরা দেখতে হবে যে বাকি যে অপশনগুলো আছে এগুলো প্রেজেন্টেশন কি হইতে পারে, ইনভেস্টিগেশন অফ চয়েস কি হইতে পারে। ট্রিটমেন্ট খুব একটা পরীক্ষা আসে না, সো এটা লাগে না, তবে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো ট্রিটমেন্ট দেখে রাখতে হবে। তাহলে একটা কোশ্চেন যখন আপনি মিলাই সবগুলো পড়ে রাখবেন তখন খুব বেশি সলভ না করলে অল্প কিছু সলভ করলেই পরীক্ষায় আপনি কোশ্চেন অ্যান্সার করতে পারবেন। তাহলে কোনো টপিকস পাইলে ওই রিলেটেড সবগুলো দেখে নিতে হবে। 59-year-old chronic smoker with long-standing diabetes mellitus is admitted to the hospital with a lung infection. He is found to have a grossly swollen and deformed right ankle with tingling and numbness in the area. তাহলে একটা ওল্ড এজের পেশেন্ট, লং স্ট্যান্ডিং ডায়াবেটিস আছে, সাথে রিসেন্ট লাং ইনফেকশন হয়েছে, আর এখন প্রেজেন্ট করছে গ্রস সোয়েলিং এন্ড ডিফর্ম রাইট অ্যাঙ্কেল নিয়ে, সাথে টিংলিং এর নামনেস আছে। ডায়াগনোসিস কি? সার্কট জয়েন্ট। এক্সিলেন্ট। তাহলে ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশন হচ্ছে সার্কট জয়েন্ট। এই ধরনের পেশেন্টগুলোর ক্ষেত্রে জয়েন্টে গ্রস ডিফর্মিটি থাকে, গ্রসলি সোয়েলিং থাকে, কিন্তু মিনিমাল সিমটমস থাকে। দেখেন তার এত ডিফর্মিটি হয়ে গেছে, এত সোয়েলিং হয়েছে, কিন্তু তার সিমটমস খুবই মাইল্ড, জাস্ট টিংলিং এর নামনেস আছে। তাহলে এটা হচ্ছে সার্কিট জয়েন্ট। ট্রিটমেন্ট হচ্ছে এক্ষেত্রে ইমোলেশন করে রাখতে হবে। সার্কিট জয়েন্ট আর কোথায় কোথায় হইতে পারে? এটা ডেভিডসন আছে, তাহলে মোস্ট কমন হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। এছাড়া আদার যে সেন্সরি ইম্পেয়ারমেন্ট যে ডিজিজ গুলো আছে সেগুলো ক্ষেত্রে হইতে পারে, স্পেশালি হচ্ছে সিঙ্গোমায়ালিয়া। সিঙ্গোমায়ালিয়া, একটা হচ্ছে সিফিলিস, নিউরোসিফিলিস, এগুলোর ক্ষেত্রে সার্কিট জয়েন্ট হইতে পারে। সিঙ্গোমায়ালিয়াতে যদি সার্কিট জয়েন্ট হয় তাহলে ইউজুয়ালি হবে কোথায়? হাতে নাকি পায়ে বেশি হবে? হ্যান্ডসে। তাহলে সিঙ্গোমায়ালিয়াটা হয় কোথায়? স্পাইনাল কর্ডে, ইউজুয়ালি সার্ভিক্যাল রিজন গুলাতে। তাহলে সার্ভিক্যাল রিজন যদি কোনো শিংস ফর্মেশন হয়, তাহলে আমরা ডিসকাস করছিলাম না সেদিনকে, ইউজুয়ালি যেখানে শিংস ফর্মেশন হবে শুধু সেখানে যে ক্রস ফাইবার গুলো আছে সেগুলো ড্যামেজ হবে, এবং ক্লিনিক্যাল ফিচার্স পাওয়া যাবে শুধু ওই স্পাইনাল কর্ডে যে সেগমেন্ট গুলো যেখানে সাপ্লাই দেবে সেখানে। তাহলে সিঙ্গোমায়ালিয়াতে যদি সার্ভিক্যাল রিজন গুলো এফেক্টেড হয় তাহলে সার্ভিক্যাল রিজন থেকে আমাদের সাপ্লাই আসে মেইনলি হ্যান্ডসে। সো হাতের যে মাসেল বা হাতের যে জয়েন্ট গুলো সেগুলো বেশি এফেক্টেড হবে, পায়ে কম হবে। আর ডায়াবেটিসের ক্ষেত্রে পায়ে বেশি হবে। তাহলে ইউজুয়ালি টিপিক্যাল সিনারিও যেগুলো দেওয়া থাকে সেগুলোতে ইউজুয়ালি অ্যাঙ্কেল জয়েন্টটা বেশি ইনভলভমেন্ট দেওয়া থাকে। তবে যদি সিঙ্গোমাইলার পেশেন্ট হয় তাহলে সেই ক্ষেত্রে হ্যান্ডের এক্সরে দিতে পারে বা হ্যান্ডের ফাইন্ডিংস এরকম দিতে পারে। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে ডিফর্মিটিটা থাকবে অনেক বেশি, কিন্তু পেশেন্টের সিমটমস থাকবে কম। তাহলে অন্য কোনো কারণে যদি ডিফর্মিটি হয় বা ফ্র্যাকচার হয় সেক্ষেত্রে সিভিয়ার সিমটমস থাকতে পারে। তো এই পেশেন্টগুলো ইউজুয়ালি সিমটমস কম থাকে, যেহেতু এদের নিউরোপ্যাথি থাকে, সো সেন্সরি সিমটমস গুলো কম থাকে।
Which one of the following is the next appropriate step? 65-year-old woman with a 10-year history of rheumatoid arthritis treated with meloxicam and methotrexate presents with acute swelling of her right knee. She is febrile, swollen right knee with an effusion, raised CRP and ESR, mild neutrophilia and normochromic normocytic anemia. তাহলে একটা বয়স্ক রোগী আগে থেকে রিউমাটয়েড আর্থ্রাইটিস ডায়াগনোস, পেশেন্ট এনএসআই মিথোট্রিক্সেট পাইতেছে, এখন মোনোআর্থ্রাইটিস অফ নি নিয়ে প্রেজেন্ট করছে, সাথে পেশেন্টের ফিভার আছে, ইনফ্লামেটরি মার্কারগুলো বেশি। তাহলে এক্ষেত্রে আমাদের নেক্সট স্টেপ কি হবে? Add oral prednisone to the present therapy, aspirate the knee and inject intra-articular depomedrone, aspirate the knee effusion and send for microbiological analysis. C. তাহলে কোন পেশেন্ট যদি মোনোআর্থ্রাইটিস নিয়ে প্রেজেন্ট করে ওল্ড এজ এবং ইমিউনোসাপ্রেসড কন্ডিশন বা আগে থেকে রিউমাটয়েড আর্থ্রাইটিস ডায়াগনোসিস, তাহলে সেক্ষেত্রে আমাদের ফার্স্ট ডায়াগনোসিস হবে সেপটিক আর্থ্রাইটিস আনটিল আদারস প্রুভড। সেপটিক আর্থ্রাইটিস পেশেন্টের ক্ষেত্রে আমাদের ইমিডিয়েট ট্রিটমেন্ট স্টার্ট করতে হবে, কি করতে হবে, পেশেন্টের জয়েন্ট এক্সপ্রেশন করতে হবে এবং মাইক্রোবায়োলজিক্যাল অ্যানালাইসিস করতে হবে। তাহলে যে কোনো মোনোআর্থ্রাইটিসের ক্ষেত্রে আমাদের ইনভেশন চয়েস হচ্ছে জয়েন্ট অ্যাসপিরেশন and study for microbiological analysis and for crystal under polarized light. তাহলে মোনোআর্থ্রাইটিস নিয়ে কোনো পেশেন্ট আসলে আমরা ফার্স্ট জয়েন্ট এক্সপ্রেশন করব, পেশেন্টের মাইক্রোবায়োলজিক্যাল অ্যানালাইসিস করব সেপটিক আর্থ্রাইটিস দেখার জন্য, আর ক্রিস্টাল আছে কিনা দেখবো, আর ক্রিস্টাল ইনডিউসড আর্থ্রাইটিস, আর ইমিডিয়েট ট্রিটমেন্ট শুরু করতে হবে উইথ আইভি অ্যান্টিবায়োটিক্স। A 20-year-old man presents with a raised red and discoloration on his glans penis, red discoloration and pain on both eyes, and pain and swelling of his right knee. Over the past few days, he has noticed painless red plaques on his hands and feet. A diagnosis of reactive arthritis is suspected. Which feature best supports the diagnosis of reactive arthritis? Right answer. The presence of keratoderma melanohezica, এটা আমরা পাই হচ্ছে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসে। আচ্ছা, এখন এটা আমাকে বলেন যে raised red and scaly lesion on his glans penis, এটা মানে এই স্কিন টেস্টের নাম কি? আর পেইনলেস রেড প্লাগস অন হিজ হ্যান্ডস এন্ড ফিট, এই স্কিন টেস্টের নাম কি? তাহলে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস সাথে কয়েকটা স্কিন টেস্ট থাকতে পারে, একটা হচ্ছে সালসিনেট বেলানাইটিস, আরেকটা হচ্ছে কেরাটোডার্মা বেলানোহেজিকা, কেরাটোডার্মা বেলানোহেজিকা। আরেকটা থাকতে পারে আছে পাস্টুলাস সোরিয়াসিস। তাহলে তিনটা স্কিন কন্ডিশন হচ্ছে আমাদের রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসের সাথে অ্যাসোসিয়েটেড হিসেবে থাকতে পারে। তিনটারই আপনারা হচ্ছে একটু নেট সার্চ করে ছবিটা দেখে নেবেন, পরবর্তীতে তাদের এমএসসি পার্ট 2 দেখে দিবেন, তিনটাই ছবি লাগবে, ঠিক আছে দিয়ে দেবে, ডায়াগনোস জানতে যাবে। এফসিপিএস বা রেসিডেন্স পরীক্ষা যারা দিবেন তাদের জন্য অসপিতা লাগবে। তো লাস্ট একটা পরীক্ষাতে কেরাটোডার্মা বেলানোহেজিকাল একটা ফিগার ছিল অসপিতে, তাহলে এটা অবশ্যই দেখে রাখতে হবে। What is the underlying diagnosis? A 27-year-old woman known to suffer from epilepsy has been admitted with a history of dizzy spells and a swollen left calf. Her blood pressure recording confirm a postural drop in her systolic reading of 20 mmHg. Her biochemistry shows sodium concentration 126 millimole per liter and potassium 6.1. Her blood count is normal apart from a low platelet count. She has no past history of any surgical procedure but has a history of 3 spontaneous miscarriages. The nurse has noticed at times she makes jerky, explosive movements of her limbs. তাহলে ইয়ং পেশেন্ট, এপিলেপসি আছে, ডিজিজ স্পেল আছে, সোলেন লেফট কাপে হিস্ট্রি আছে, সোডিয়াম কম পটাশিয়াম বেশি, থ্রোম্বোসাইটোপেনিয়া আছে, 3 মিসক্যারেজ আছে,
jerky explosive movements of her limbs. Diagnosis antiphospholipid syndrome. ভালো পারছেন, কঠিন কোশ্চেন ছিল। আচ্ছা, এখন আমাকে বলেন যে পেশেন্টের জার্কি এক্সপ্লোসিভ মুভমেন্টস অফ হার লিম্বস, তাহলে আমরা হাইপারকাইনেসিস ডিসঅর্ডার বলছিলাম নিউরোলজিতে, তাহলে এটা কোন ধরনের ডিসঅর্ডার, নাম কি এটা, এই ধরনের মুভমেন্ট ডিসঅর্ডার? কোরিয়া, এক্সেলেন্ট। তাহলে জার্কি এক্সপ্লোসিভ মুভমেন্ট, এটা হচ্ছে বলা হয় কোরিয়া। সাইট অফ লেশন কোথায়? কোঅর্ডিনেট নিউক্লিয়াস। তাহলে কন্ট্রালেটারাল কোঅর্ডিনেট নিউক্লিয়াসে লেশন হলে আমরা পেশেন্টে কোরিয়া পাই। তাহলে কোরিয়ার একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম, আবার ঘুরে আসতে পারে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমের ফিসা হিসেবে কোরিয়া প্রেজেন্ট করতে পারে। রিকারেন্ট স্পন্টেনিয়াস মিসক্যারিয়েজ, এটা তো আছেই। তাহলে আমরা যদি ব্লাড প্রোফাইল করি তাহলে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম আমরা কি পাই? প্লেটলেট কাউন্ট কম পাইতে পারি, থ্রোম্বোসাইটোপেনিয়া পাইতে পারি, আর হচ্ছে এপিটিটি বেশি পাইতে পারি। তাহলে এই দুটো ফিসা গেল, পরীক্ষা এমসিকিউ আসতে পারে। পেশেন্টের সোডিয়াম কম পটাশিয়াম বেশি, এটা কারণ কি? একটা হচ্ছে পেশেন্টের সাথে পোস্টাল ড্রপ আছে। তাহলে এই তিনটা একসাথে করলে কি ডায়াগনোসিস হবে? সোডিয়াম কম পটাশিয়াম বেশি পোস্টাল ড্রপ। এক্সিলেন্ট। অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি। তাহলে অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সির একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম, অ্যাড্রিনাল ক্রাইসিস। আচ্ছা, ক্রাইসিস হচ্ছে একটু পার্শিয়ালি কারেক্ট হয়ে গেল। অ্যাড্রিনাল ক্রাইসিস হচ্ছে অ্যাকিউট কন্ডিশন। এই অ্যাড্রিনাল ক্রাইসিসে পেশেন্টের আসলে ব্লাড প্রেশার দেওয়া নেই, তাহলে পেশেন্ট শকে থাকবে, পেশেন্টের সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন থাকতে পারে, ভমিটিং থাকতে পারে, এগুলো দেওয়া নাই ইউজুয়ালি। তাহলে পেশেন্টের হিস্ট্রি অফ ডিজিজ স্পেলস, এটা হইতেছে কি জন্য? এটা হইতেছে অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সির জন্য পোস্টাল ড্রপ থাকতে পারে। সোলেন লেফট কাপ, এটা কেন বলা হয়েছে? ডিভিটি। তাহলে আমরা অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমে কি কি ফিচার পেলাম? পেশেন্টের এপিলেপসি থাকতে পারে, কোরিয়া থাকতে পারে, পেশেন্টের অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি হইতে পারে, ডিভিটি বা ভেনাস আর্টেরিয়াল থ্রম্বো এম্বোলিজম ফিচার থাকতে পারে, রিকারেন্ট মিসক্যারেজ হইতে পারে, আর ইনভেস্টিগেশন করলে আমরা থ্রম্বোসাইটোপেনিয়া পাইতে পারি। তাহলে একটা সিনারিও দিয়ে অনেক কিছু জানা আছে এখানে। What is the most likely diagnosis? A 44-year-old diabetic obese man presents with a painful swollen ankle that has become worse over the past 2 weeks. He gives a history of recent alcohol consumption. Small rhomboid-shaped crystals are seen in the joint aspirate, along with numerous neutrophils and X-ray evidence of chondrocalcinosis. Pseudogout. Excellent. তাহলে সিউডোকাউটির ক্ষেত্রে আমরা বলছিলাম দুইটা পয়েন্ট মাথায় রাখতে, একটা হচ্ছে ইউজুয়ালি এটা মনোআর্থ্রাইটিস প্রেজেন্ট করে, দুই হচ্ছে এখানে পজিটিভ বাইরেফ্রিজেন্স রম্বয়েড শেপ ক্রিস্টাল পাওয়া যায়, আর থার্ড হচ্ছে এক্সরে করলে আমরা কন্ড্রোক্যালসিনোসিস পাবো। গাউটের ক্ষেত্রে আল্ট্রাসাউন্ড করলে কি পাবো আমরা? এর আগে একটা ক্লাস আমরা ডিসকাস করছিলাম, কন্ড্রোক্যালসিনোস পাইলে সিউডোগাউট, আর গাউট আল্ট্রাসাউন্ডে কি বলবে? ডাবল কন্ট্রাসাউন্ড সাইন। এক্সেলেন্ট। তাহলে এই দুটো আমরা মনে রাখবো যে সিউডোগাউটের ক্ষেত্রে এক্সরে ফাইন্ডিং থাকবে কন্ড্রোক্যালসিনোসিস, আর গাউটের ক্ষেত্রে আল্ট্রাসোনোগ্রামে বলা থাকে ডবল কন্ট্রাসাউন্ড, ডবল কন্ট্রাসাইন। তাহলে অনেক সময় ক্রিস্টাল না দিয়ে এক্সরে বা আল্ট্রাসোনোগ্রাম ফাইন্ডিংস দিতে পারে। What is the most likely diagnosis? A 25-year-old woman complains of loss of appetite, low-grade fever, pain in shoulders and buttocks, and severe cramping pain in her arms and hands during an aerobic class. On examination, the radial pulse is weak in both arms. Blood pressure is 85 by 60 millimeter mercury on right arm and 60 by 40 millimeter mercury in left arm, and 130 by 80 millimeter mercury on in both legs. তাহলে পেশেন্টে অ্যাসিমেট্রিক্যাল ব্লাড প্রেশার,
সাথে সিস্টেমিক ফিচার্স আছে, ফিভার আছে, লস অফ অ্যাপিটাইট আছে। ডায়াগনোস হচ্ছে টাকাশোস ডিজিজ। ইনভিশন অফ চয়েস কি হবে? সিটি এনজিওগ্রাম অথবা এমআরআই এনজিওগ্রাম। ওকে, তাহলে যদি কোশ্চেনে দুইটাই থাকে, সিটি এনজিওগ্রাম, এমআরআই এনজিওগ্রাম, হয়ে গেল, যে কোনো একটা অ্যান্সার করলে হবে। ইউজুয়ালি সিটি এনজিওগ্রামটা আর্টারি দেখার জন্য বেটার আর কি। হোয়াট ইজ দ্য মোস্ট কমন কজ অফ হাইপার ইউরেসেমিয়া এন্ড গাউট? এটা তেমন বোঝার কিছু নেই, মুখস্থ করছেন। Decreased fecal excretion of uric acid, decreased removal of uric acid by liver, impaired renal excretion, inborn error of metabolism, increased production of uric acid. হাইপারইউরেসিমিয়ার জন্য মোস্ট কমন কজ কোনটা? সি। তাহলে ইম্পেয়ার্ড রেনাল এক্সক্রিশন অফ ইউরিক অ্যাসিড। তাহলে ইউরিক অ্যাসিড দুই ভাবে পাল্টে পারে, একটা হচ্ছে রেনাল এক্সক্রিশন যদি কমে যায়, আর একটা হচ্ছে যদি প্রোডাকশন বেড়ে যায়। মোস্ট কমন কজ হচ্ছে রিডিউসড এক্সক্রিশন। Which of the following is the most likely cause of his presentation? A 49-year-old man who has multiple pathology including congestive cardiac failure, COPD, active tuberculosis comes to the emergency department for review. He has pain in his right great toe and is diagnosed with acute gout. His urate is 530 micromole per liter. Responsible react কোনটা? সি। এক্সেলেন্ট। তাহলে পাইরজেনামাইড হচ্ছে মোস্ট কমন অ্যান্টিটিবি ড্রাগ ফর হাইপারইউরেসিমিয়া বা গাউট। আচ্ছা, আমাকে এখন বলেন, ইথাম্বুটলের যদি একটা অ্যাডভার্স বলতে হয় তাহলে কি বলবেন? ভিজুয়াল, অপটিক। তাহলে ইথাম্বুটাল কথা হচ্ছে অপটিক নিউরাইটিস। তাহলে কোনো পেশেন্ট যদি অপটিক নিউরাইটিস থাকে সেক্ষেত্রে ইথাম্বুটাল কন্ট্রাইন্ডিকেটেড। পাইরজেনামাইড আমরা পাইলাম হচ্ছে গাউট করে, এছাড়া সবগুলোতে হেপাটাইটিস করতে পারে। রিফাম্পিসিন, রিফাম্পিসিনের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে একটা হচ্ছে ড্রাগ ইনডিউসড র্যাশ করতে পারে, থ্রোম্বোসাইটোপেনিয়া করতে পারে, হিমোলাইটিক অ্যানিমিয়া করতে পারে। আচ্ছা, আমরা গাউট প্রশ্নে বলছিলাম যে একটা ড্রাগ আছে ইউরোসিউরিক ইফেক্ট আছে, অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ, নাম কি? লোসারটান। এক্সেলেন্ট। লোসারটান পটাশিয়াম ইউরিক অ্যাসিড এক্সক্রিশন বাড়ায়। Which of the following autoantibodies is most likely to be positive? A 61-year-old woman presents with progressive proximal myopathy, which has increased in severity over the past 3 months. She has a history of osteoarthritis, which is managed with regular paracetamol, and hypertension is managed with Lamictal and amlodipine. On examination, BP pulse normal, BMI normal. There is obvious proximal myopathy, creatine kinase 1708 unit per liter. You suspect polymyositis. Most likely পজিটিভ অ্যান্টিবডি বা মোস্ট সেন্সিটিভও বলতে পারেন, কোনটা হবে? অ্যান্টি স্মুথ মাসেল, অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি, অ্যান্টি ডিএসডিএনএ, প্রিয়াঙ্কা, অ্যান্টি সিগন্যাল রিকগনিশন পার্টিকেল। আচ্ছা, এটা হচ্ছে যে বইয়ে এরকম আলাদা করে দেয়া নেই, তবে একটু বক্স টক্স খুঁজলে মানে একটু বুঝে বসে বোঝা যাবে। তাহলে পলিমায়োসাইটিস এর ক্ষেত্রে, আচ্ছা এটা আমরা তো সেটা আলাদা করে লিখে দিছিলাম তো নোটস গুলাতে। পলিমায়োসাইটিস যদি বলে মোস্ট কমন বা মোস্ট লাইকলি পজিটিভ বা মোস্ট সেন্সিটিভ, সেক্ষেত্রে অ্যান্সার হবে হচ্ছে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি। আর যদি বলে স্পেসিফিক, সেক্ষেত্রে হবে অ্যান্টি জো1 অ্যান্টিবডি। এটা তো মনে হয় সেটা লেখা ছিল নাকি লেখা নাই? কি শুরু করছিলেন?
ওই যেখানে লেখা আছে তো। মোস্ট কমন অ্যান্টিবডি হচ্ছে অ্যান্টিনিউক্লিয়ার অ্যান্টিবডি, polymyositis বা strongly associated interstitial disease anti-Jo1, highly specific for dermatomyositis anti-MI2। এই তিনটা একটু পড়ে থাকবেন, আসতে পারে পরীক্ষায়। Given his likely diagnosis, what would be the most appropriate treatment? A 21-year-old man presents with episodic pain in his buttocks, low back pain, and stiffness that is worse in the morning. A lateral X-ray of his lower spine shows blurring of the upper and lower vertebral limbs at the thoracolumbar junction. HLA B27 positive. তাহলে ইনফ্ল্যামেটরি জয়েন্ট পেন, ইয়ং মেল পেশেন্ট, HLA B27 পজিটিভ। ট্রিটমেন্ট কি দিবেন? ফিজিওথেরাপি। এক্সেলেন্ট। তাহলে এখানে ডায়াগনোস হচ্ছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস। আমাদের ফার্স্ট ট্রিটমেন্ট হবে ফিজিওথেরাপি। এরপর যদি রেসপন্স না করে তাহলে আমরা দিব হচ্ছে এনএসআইডি। আর এনএসআইডি যদি রেসপন্স না করে তাহলে সেই ক্ষেত্রে আমরা দিব হচ্ছে বায়োলজিক্স। বায়োলজিক্সের ক্ষেত্রে আমরা চয়েস করবো কোনটা কোনটা? দুইটা ড্রাগসের নাম বলছিলাম। অ্যাডালিমুয়াব। এক্সেলেন্ট। একটা আছে অ্যাডালিমুয়াব, আর একটা মিথোট্রিক্স, যেটা আমরা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসে ইউজুয়ালি খুব বেশি ইউজ করি না এরকম। একটা হচ্ছে অ্যাডালিমুয়াব আর একটা হচ্ছে সম্ভবত ইটানসার্ট বলছিলাম। Which one, which of the following autoantibodies is most likely to be found? 43-year-old woman referred to the rheumatology clinic. She has been suffering from Raynaud's phenomenon and reflux esophagitis. For past 18 months, she has now begun to develop subcutaneous calcinosis affecting the fingers of both hands. She has a past history of mild asthma for which she takes inhaler but otherwise well. Blood pressure কিছুটা বেশি with pulse normal regular. You notice multiple telangiectasia on examination of the face and hand. She has a peripheral calcinosis affecting her fingers. Lung function is normal. ডায়াগনোসিস কি হবে? পেশেন্টের রেনল্ডস আছে, রিফ্লেক্স ইসোফেগাইটিস আছে, ক্যালসিনোসিস আছে, মাল্টিপল টেলাঞ্জিয়েক্টাসিয়া আছে। লিমিটেড। লিমিটেডে কোনো কিছু এখানে কিন্তু বলা নাই তার স্পেসিস কোন পর্যন্ত আছে। সিস্টেম সলিউশন আমরা তিনটা পড়ছিলাম, একটা হচ্ছে টেস্ট, লিমিটেড কিউটাস সিস্টেমিক স্ক্লেরোসিস, ইপিএস কিউটাস সিস্টেমিক স্ক্লেরোসিস। এটা হচ্ছে টেস্ট সিনড্রোম। টেস্টে কি কি আছে? একটা হচ্ছে সাবকিউটাস, এই যে ক্যালসিনোসিস আছে, সি ফর ক্যালসিনোসিস। আর তো রিফ্লাক্স ইসোফেজাইটিস আছে, সরি, আর তো হচ্ছে রেনল্ডস ফেনোমেনন আছে, ইতে ইসোফেজাইটিস আছে, এসতে স্কোরেক্টাল এর কথা বলে টিকটেটের একটা সে আছে। তো এটা হচ্ছে আসলে ক্রেস সিনড্রোম। ক্রেস সিনড্রোমে আমরা কোন অ্যান্টিবডি পজিটিভ পাই? anti-SCL70, anti-centromere, anti-UR1 RNP antibody, anti-U3 RNP antibody, XC-ANCA। Yes, তাহলে টেস্ট এবং লোকালাইজ কিউটেনিয়াস দুইটাতে আমরা পাই হচ্ছে অ্যান্টি-সেন্ট্রোমিয়ার অ্যান্টিবডি। আর ডিফিউজ কিউটেনিয়াস সিস্টেমিক স্ক্লেরোসিসে আমরা কি পাবো? অ্যান্টি-SCL70। আরেকটা পাইতে পারি অ্যান্টি-টপোয়াইসোমারেস।
রেনল্ডস ফেনোমেননের মোস্ট কমন কজ কি? Which investigation would most likely lead to diagnosis of these symptoms? A 22-year-old man complains of having low back pain for past 3 months. He has also noticed a swelling of his right second toe and has pain in his heels when he walks. He was treated for red eyes 6 months earlier. তাহলে পেশেন্টের লো ব্যাক পেইন আছে, সাথে হচ্ছে সেকেন্ড টোতে সোয়েলিং আছে, তারপর পেশেন্টের হিল পেইন আছে, রেডনেস অফ আই আছে, আর আছে ইয়ং মেল পেশেন্ট। পেশেন্টের হিস্ট্রি কিন্তু হচ্ছে 3 মাসের। আচ্ছা, মেল পেশেন্টে যদি জয়েন্ট পেনের হিস্ট্রি থাকে, তাহলে এটা যদি অ্যাডাল্ট এজ হয়, বয়স্ক হয়, ইউজুয়ালি হয় হচ্ছে গাউটের সিনারিও। আর যদি ইয়ং পেশেন্ট হয়, তাহলে একটা হইতে পারে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস বা সেরোনেগেটিভ আর্থ্রাইটিস গুলা, এর মধ্যে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস একটা হইতে পারে। তাহলে এখানে আসলে ডায়াগনোসিস হচ্ছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস। না, গাউট না। গাউটের ক্ষেত্রে ইউজুয়ালি লো ব্যাক পেন থাকবে না, গাউটের ক্ষেত্রে থাকবে হচ্ছে মনো আর্থ্রাইটিস। একটা জিনিস মনে রাখবেন, গাউটের ক্ষেত্রে পলি আর্থ্রাইটিস ভেরি রেয়ার। পলি আর্থ্রাইটিস হইতে পারে যদি ওল্ড এজের পেশেন্ট হয়, ডায়াবেটিস বা সিকেডি থাকে, সেক্ষেত্রে হইতে পারে, ভেরি রেয়ার, এটা মনে রাখার দরকার নেই। গাউট হবে মনো আর্থ্রাইটিস অলওয়েজ। যদি এখানে শুধু গ্রেড প্রতি ইনভলভমেন্ট থাকতো, লো ব্যাক পেনটা এগুলো না থাকতো, তাহলে আমরা গাউট বলতাম। তাহলে এই পেশেন্টের ডায়াগনোসিস হচ্ছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস। পেশেন্টের লো ব্যাক পেন আছে, হিল পেন আছে মানে এনথেসাইটিস আছে, আর সাথে হচ্ছে রেডনেস অফ আই আছে, ইউভাইটিস আছে। ইনভেস্টমেন্ট হচ্ছে এই ক্ষেত্রে আমরা তিনটা করতে পারি: এক্স রে স্যাক্রোল এক্সামিন করতে পারি, এমআরআই স্যাক্রোল এক্সামিন করতে পারি, এইচএলএ টেস্টিং করতে পারি। তিনটা হচ্ছে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ার মধ্যে আছে। এর মধ্যে এইচএলএ থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইমেজিং গুলা, যদি ইমেজিং এ পাওয়া যায় সেটা মোর কনফার্মেটরি। এখন ইমেজিং এর মধ্যে এক্স রে নাকি এমআরআই, এটার জন্য আপনাকে ডিউরেশন দেখতে হবে। পেশেন্টের হিস্ট্রি হচ্ছে 3 মান্থসের, এত শর্ট ডিউরেশনে আসলে যে চেঞ্জ আসবে সেটা আমরা এক্স রে আসলে পাবো না। এই জন্য এক্ষেত্রে হচ্ছে এমআরআই অফ স্যাক্রোল এক্সামিন। তাহলে আর্লিয়েস্ট চেঞ্জ এবং মোস্ট সেন্সিটিভ হচ্ছে এমআরআই। ডেভিডসন লেখা আছে এমআরআই ইজ মোস্ট সেন্সিটিভ এবং আর্লি ডিটেকশন করতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমরা ইউজুয়ালি কি পাই? বোন ম্যারো ইডিমা পাই। ডেভিডসনের ফিগার মনে লেখা আছে এটা। আর এরকম শর্ট ডিউরেশনের ক্ষেত্রে যদি ইনভেস্টিগেশন চাই, তাহলে আমরা হচ্ছে অ্যান্সার করবো এমআরআই অফ স্যাক্রোল এক্সামিন। আর যদি সিনারিও দেয় যে খুবই লং হিস্ট্রি, 10-15 বছর হয়ে গেছে, পেশেন্টের ইনিশিয়াল ইনভেস্টিগেশন কি করবো? সেক্ষেত্রে আমরা এক্স রে করবো। তাহলে যদি লং হিস্ট্রি থাকে সেক্ষেত্রে অবশ্যই পেশেন্টের মানে এক্স রে তো চেঞ্জ পাওয়া যাবে, এবং যেহেতু এক্স রেটা চিপ, ইজিলি অ্যাভেলেবল, সেক্ষেত্রে আমরা এক্স রে অ্যান্সার চুজ করবো। আর যদি আমার শর্ট ডিউরেশন হিস্ট্রি থাকে, অথবা যদি বলে আর্লিয়েস্ট চেঞ্জ কোনটা, মোস্ট সেন্সিটিভ কোনটা, সেক্ষেত্রে অ্যান্সার হবে এমআরআই অফ এসআই জয়েন্ট। আর যদি এই দুইটা কোনোটাই না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা দিব হচ্ছে HLA-B27। 37-year-old woman with nephrotic syndrome has been on oral prednisolone for 6 years. তাহলে নেফ্রোটিক সিনড্রোমের একটা পেশেন্ট 6 বছর ধরে স্টেরয়েড খাচ্ছে, এখন আসছে কিনা রাইট সাইডেড হিপ পেইন অ্যান্ড এ লিম্পিং গেইট। The pain was of sudden onset and has built slowly over the past week. Examination reveals limitation of abduction and internal rotation of the right thigh. She is apyrexia. তাহলে একটা পেশেন্টের লং টার্ম স্টেরয়েড খাওয়ার হিস্ট্রি আছে, এখন হিপ পেইন এন্ড লিম্পিং গেইট নিয়ে প্রেজেন্ট করছে, তারপর জয়েন্ট মুভমেন্টের সমস্যা আছে, পেশেন্টের কোনো ফিভার নাই। এক্স রে অফ হিপ। আচ্ছা, আগে ডায়াগনোসিস কি এটা?
এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লু হচ্ছে তার লং টাইম স্টেরয়েড পাইছে, লং টাইম স্টেরয়েড প্লাস হিপ পেইন। এক্সেলেন্ট। তাহলে এখানে ডায়াগনোসিস হচ্ছে অ্যাভাসকুলার নেক্রোসিস অফ হিপ জয়েন্ট। তাহলে অ্যাভাসকুলার নেক্রোসিসের ক্ষেত্রে আমাদের অ্যাভাসকুলার নেক্রোসিস অফ হিপ জয়েন্ট এর ক্ষেত্রে আমাদের ইনভেস্টিগেশন অফ চয়েস কি? এখানে কতগুলো ইম্পর্টেন্ট, মোস্ট ইউজফুল কোনটা হবে? সি। এক্সেলেন্ট। তাহলে এমআরআই অফ হিপ জয়েন্ট অ্যাভাসকুলার নেক্রোসিসের ক্ষেত্রে আমরা এক্সরে করলে অনেক সময় চেঞ্জ পাই যদি লেট স্টেজে করা হয়। তবে যদি বলা হয় ইনভেস্টিগেশন অফ চয়েস বা মোস্ট ইউজফুল, সেক্ষেত্রে অ্যান্সার হবে এমআরআই অফ হিপ জয়েন্টস। তাহলে এমআরআই করলে আমরা আরো ডিটেলস ডেসক্রিপশন পাবো জয়েন্টের। তাহলে কোনো পেশেন্টে এটা সিজনে থাকতে পারে কি, একটা হচ্ছে স্টেরয়েড পাইছে লম্বা সময় ধরে, বা কেমোথেরাপি পাইছে, অথবা পেশেন্টের কোনো একটা থ্রোম্বোএম্বোলিক ডিজিজ আছে, অথবা পেশেন্টের সিকল সেল ডিজিজ আছে, অথবা অ্যালকোহলিক পেশেন্ট। এই ধরনের যদি কোনো রিস্ক ফ্যাক্টর থাকে, এই পেশেন্ট যদি হিপ পেইন এবং লিম্পিং গেট প্রেজেন্ট করে, এবং এই পেইনটা ইউজুয়ালি মানে ওয়েট বেয়ারিং এ বাড়ে বা মুভমেন্ট করলে বাড়ে, তাহলে সেক্ষেত্রে ডায়াগনোস হবে অ্যাভাসকুলার নেক্রোসিস অফ হিপ, আর ইনভেশন চয়েস হবে হচ্ছে এমআরআই অফ হিপ জয়েন্ট। অ্যাভাসকুলার নেক্রোসিস অফ হিপ, এটা মানে নামটা চেঞ্জ করা হয়েছে, আমার এক্স্যাক্টলি মনে নেই, একটু দেখে নিন। নতুন অন্য একটা নামকরণ করা হয়েছে এটা। 26-year-old woman presents with a melasma, photosensitivity, and arthalgia. She has oral ulcers and her urine dipstick shows hematuria and proteinuria. Given the suspected diagnosis, which antibody would be particularly specific for the disease? ধর একটা ইয়ং ফিমেল পেশেন্ট, ফটোসেন্সিটিভ র্যাশ আছে, জয়েন্ট পেন আছে, ওরাল আলসারেশন আছে, সাথে হচ্ছে গ্লোমেরুলাইটিস আছে। স্পেসিফিক অ্যান্টিবডি কি হবে? অ্যান্টি মাইটোকন্ড্রিয়াল, অ্যান্টি নিউক্লিয়ার, অ্যান্টি ডিএসডিএনএ, নিউক্লিয়ার ইউ1 রাইবোনিউক্লিয়ার প্রোটিন, রিমোটেড ফ্যাক্টর। ডায়াগনোসিস কি এটা? এসএলই। তাহলে এসএলই বা লুপাস নেফ্রাইটিস, সেটা বলি এটা ডায়াগনোসিস। এক্ষেত্রে মোস্ট স্পেসিফিক অ্যান্টিবডি কি হবে তাহলে? এসএলই ক্ষেত্রে মোস্ট স্পেসিফিক অ্যান্টিবডি কি হবে? অ্যান্টি ডিএসডিএনএ। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অ্যান্টি ডিএসডিএনএ। আর অ্যান্টি মাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডি, এটা আমরা কোথায় পাই? ডায়াগনস্টিক ফর প্রাইমারি biliary cholangitis. নিউক্লিয়ার ইউ1 রাইবোনিউক্লিয়ার প্রোটিন, মিক্সড কানেক্টিভ টিস্যু ডিজিজ। তাহলে এটা কিন্তু একবার পরীক্ষা কোশ্চেন আসছিল, মিক্সড কানেক্টিভ টিস্যু ডিজিজে কোন অ্যান্টিবডি আমরা পাই। আজকে লাস্ট কোশ্চেন। 42-year-old man presents with an acutely swollen, painful right first metacarpopharyngeal joint. First metatarsomphalangeal joint. Which one of the following features would most reliably distinguish gout from septic arthritis? এটা সহজ কোশ্চেন। Polymorph leukocytosis, hyperuricemia, increased serum CRP, presence of negatively birefringent crystal in synovial fluid, the presence of polymorph leukocytosis, leukocytes in the synovial fluid. Excellent. তাহলে ক্রিস্টাল যদি আমরা পাই ক্যারেক্টারিস্টিক্স, তাহলে এটা হচ্ছে মোস্ট ডিফাইনিং ফিচার অফ গাউট। তাহলে নেগেটিভলি বাইরেফ্রিজারেন্স ক্রিস্টাল ইন সানিভেল ফ্লুইড, এটা হচ্ছে মোস্ট ডিস্টিংগুইশিং ফিচার। হাইপার ইউরেসেমিয়া, এটা নর্মাল পেশেন্টের ক্ষেত্রে অনেক সময় কাছে বেশি থাকতে পারে, এটা যেমন আলাদা করতে পারবো না। সিআরপি দুইটা ক্ষেত্রে বাড়ে, পলিমার্ফ লিউকোসাইটিস দুইটা ক্ষেত্রে বাড়তে পারে, সাইনিভাল ফ্লুইডে দুইটা ক্ষেত্রে লিউকোসাইটিস থাকতে পারে। তাহলে ক্রিস্টাল দেখে আমরা আলাদা করতে পারবো।
সেন্সিটিভিটি আর স্পেসিফিসিটি এটা নিয়ে একটু আমরা বলি। সেই টেস্টের সেন্সিটিভিটি কত হবে? মনে করেন 200 পেশেন্ট নিলাম আমরা, 200 পেশেন্ট না 200 পপুলেশন নিলাম, এর মধ্যে 100 জনের এসএলই আছে আর 100 জনের এসএলই নাই। এখন একটা টেস্ট করলাম, যে টেস্টের রেজাল্ট আসলো এসএলই পেশেন্টের মধ্যে 90 জনের ক্ষেত্রে পজিটিভ, আর নন এসএলই পেশেন্টের ক্ষেত্রে, যাদের এসএলই নাই তাদের ক্ষেত্রে 80 জনের নেগেটিভ আসছে, 20 জনের পজিটিভ আসছে। তাহলে এটা সেন্সিটিভিটি কত হবে টেস্টে, আর স্পেসিফিটি কত হবে? এটা হচ্ছে পরীক্ষার জন্য কিন্তু লাগবেই, এর আগেও এটা ইকুয়েশন কোশ্চেন আসছে। নব্বই বাই 110। আচ্ছা আমরা আপনি এটা ডিটেলস বলি, বাইশটি আমরা আলাদা হয়তো ক্লাস নিতে পারবো না। তাহলে টোটাল পপুলেশন মনে করেন 200, এর মধ্যে এসএলই আছে 100 জনের, নর্মাল পপুলেশন বা এসএলই নাই বা অন্য কোনো ডিজিজ আছে আরো 100 জনের। আমরা একটা টেস্ট করলাম, যে কোনো একটা টেস্ট এক্স ওয়াই বা জেড, যে পেশেন্ট গুলো এসএলই আছে এর মধ্যে 90 জনের তাদের পজিটিভ আসলো আর 10 জনের নেগেটিভ। নর্মাল যে 100 জন ছিল এদের মধ্যে মনে করেন 15 জনের পজিটিভ আসলো, 15 না, রাউন্ড ফিগার করে তাহলে সুবিধা হবে, 20 জনের পজিটিভ আসলো, 80 জনের নেগেটিভ আসলো। তাহলে আমাদের পরীক্ষায় জানতে চাইবো হচ্ছে সেন্সিটিভিটি আর একটা হচ্ছে স্পেসিফিসিটি। সেন্সিটিভিটি কাকে বলে আর স্পেসিফিটি কাকে বলে? সেন্সিটিভিটি হচ্ছে কোন একটা পেশেন্টের ডিজিজ আছে, এই ডিজিজটাকে যদি টেস্ট পজিটিভ হয় বা টেস্ট ডিটেক্ট করতে পারে সেটা হচ্ছে তার সেন্সিটিভিটি। যেমন এখানে 100টা পেশেন্ট এসএলই আছে, তাদের মধ্যে 90 জনকে সে ডিটেক্ট করতে পারছে মানে পজিটিভ হয়েছে, এইটা হচ্ছে তার সেন্সিটিভিটি। তাহলে এখানে সেন্সিটিভ হবে কত? 90/100, 90%। স্পেসিফিক হচ্ছে কোন একটা পেশেন্টের ডিজিজ নাই, সেখানে টেস্টটা কতজনের নেগেটিভ হইতেছে, মানে নাকে না বলতে পারা, এটা হচ্ছে স্পেসিফিসিটি। যার নাই তাকে নেগেটিভ হয়েছে, তাহলে এখানে ডিজিজ নাই কতজনের? 100 জনের, নেগেটিভ হয়েছে কতজনের ক্ষেত্রে? 80 জনের ক্ষেত্রে। তাহলে এটা স্পেসিফিটি হচ্ছে 80%। সেন্সিটিভিটি হচ্ছে দেখেন যত বেশি পজিটিভ হবে তার সেন্সিটিভিটি তত বেশি বাড়বে, যত বেশি নেগেটিভিটি হবে তার স্পেসিফিটি তত বেশি বাড়বে।
এই কারণে আমরা যখন বলি মোস্ট সেন্সিটিভ, তখন আরেকটা বোঝা যাচ্ছে কি মোস্ট কমন অ্যান্টিবডি। তাহলে যাদের ক্ষেত্রে বেশি কমনলি যেটা পাওয়া যাবে সেটা সেন্সিটিভিটি তত বেশি। তাহলে আরেকটা যদি আমরা টেস্ট করি, যেটা এসএলই 100 জনের মধ্যে 95 জনকে ডিটেক্ট করতে পারে, তাহলে সেটার সেন্সিটিভিটি আরো বেশি হবে। সেন্সিটিভিটি বেশি হলে সুবিধা কি, এটা আমরা ডিজিজ এক্সক্লুড করতে সুবিধা হয়। যেমন এই টেস্টের ক্ষেত্রে সে 100টা এসএলইর মধ্যে 90টাকে সে ডিটেক্ট করতে পারবে। এখন এই টেস্টের সেন্সিটিভিটি 100% হয়তো, যে 100টা এসএলই পেশেন্ট থাকলে 100টাকে সে ডিটেক্ট করতে পারবে। তাহলে এই টেস্টে যদি কোনো পেশেন্ট নেগেটিভ হইতো, তাহলে আমরা বলতাম তার এসএলই নাই, কারণ এসএলই থাকলে সেটা পজিটিভ হইতো। তাহলে সেন্সিটিভিটি যত বেশি বাড়বে, সেটা ডিজিজ এক্সক্লুশন করার ক্ষেত্রে তত সুবিধা। আর স্পেসিফিটি বাড়ালে সুবিধা হচ্ছে কনফার্ম করতে। তাহলে স্পেসিফিক মানে হচ্ছে যার নাই তার ক্ষেত্রে নেগেটিভ হবে, তাহলে এটা যদি পজিটিভ হয় সেক্ষেত্রে আমরা ধরে নিব তার ডিজিজ আছে। আর স্পেসিফিটি যদি কম হয়, যেমন এই পেশেন্টের ক্ষেত্রে যদি 30%, 30 জনে পজিটিভ হইতো, তার মানে 30টা হচ্ছে ফলস পজিটিভ। তাহলে স্পেসিফিটি যত কম হবে, তার কনফার্ম করার পসিবিলিটি তত কম। আর স্পেসিফিটি যত বেশি হবে, সেটা ডিজিজ তত বেশি স্ট্রংলি কনফার্ম করতে পারবে। এবার এসে যদি ইকুয়েশন থেকে আমরা করি, তাহলে 100টা পেশেন্টের ক্ষেত্রে 90টা যে পজিটিভ হলো, তাহলে এটাকে বলা হবে ট্রু পজিটিভ, মানে যাদের ডিজিজ আছে তাদের ক্ষেত্রে পজিটিভ হয়েছে। আর এদের 10 জনের ক্ষেত্রে 10 জন হচ্ছে এসএলই রোগ আছে কিন্তু টেস্ট আসছে নেগেটিভ, তাহলে এই নেগেটিভটা হচ্ছে ফলস নেগেটিভ, মানে তার ডিজিজ আছে কিন্তু রেজাল্ট আসছে নেগেটিভ। এবার সেই 100 জনের মধ্যে ডিজিজ নাই কিন্তু 20 জনের ক্ষেত্রে পজিটিভ আসছে, তাহলে এই পজিটিভটা হচ্ছে ফলস পজিটিভ। ডিজিজ নাই কিন্তু আসছে পজিটিভ। ডিজিজ নাই, টেস্টও নেগেটিভ, তাহলে এটা হচ্ছে ট্রু নেগেটিভ। তাহলে সেন্সিটিভিটি বোঝায় কোনটা, টোটাল পজিটিভের মধ্যে কতটা পজিটিভ আসছে। ট্রু পজিটিভ ডিভাইডেড বাই টোটাল পজিটিভ বা টোটাল ডিজিজ পারসন। টোটাল ডিজিজ যদি আমরা হিসাব করি তাহলে কি হবে, ট্রু পজিটিভ প্লাস ফলস নেগেটিভ, এই দুটা মিলেই তো টোটাল ডিজিজ পারসন আছে। এটা হচ্ছে ইকুয়েশন, ডেভিডসন দেখবেন ইকুয়েশন আছে ট্রু পজিটিভ ডিভাইডেড বাই ট্রু পজিটিভ প্লাস ফলস নেগেটিভ। এটা যদি আমরা ইকুয়েশন করি 90 ডিভাইডেড বাই 90 প্লাস 10, 90 বাই 100। যদি ইকুয়েশন ধরে করেন তাহলে আসবে এরকম। আর যদি ইকুয়েশন না ধরে করেন, সহজ ভাষায় বলতে গেলে যতগুলো রোগী আছে এর মধ্যে কতগুলো পজিটিভ আসে সেটা হচ্ছে সেন্সিটিভিটি, আর যতগুলো নর্মাল পারসন বা ডিজিজ নাই তাদের মধ্যে কতটা নেগেটিভ আসছে এটা হচ্ছে স্পেসিফিটি। আর স্পেসিফিটি আমরা ইকুয়েশন ধরে করি তাহলে ইকুয়েশন আসবে কি, ট্রু নেগেটিভ ডিভাইডেড বাই ট্রু নেগেটিভ প্লাস ফলস পজিটিভ। ইকুয়েশন করলে 80 ডিভাইডেড বাই 20 প্লাস 80 ইজ ইকুয়াল টু 80 বাই 100। ইকুয়েশন ধরে করাটা একটু কঠিন হয়ে যায়, অনেক সময় পরীক্ষা আবার ইকুয়েশন মানে তখন দিয়ে রাখে ট্রু পজিটিভ এতগুলা ট্রু নেগেটিভ এতগুলা, তারপর জানতে চাই, সো ইকুয়েশনটা জানা লাগবে। আর যদি ইকুয়েশন না চাই শুধু এরকম টোটাল দিয়ে দেয়, সেক্ষেত্রে আপনারা দেখবেন যে যতগুলো পেশেন্টের ডিজিজ আছে তাদের মধ্যে কতটা পজিটিভ আসছে টেস্ট, যেটা আসছে এটা হচ্ছে সেন্সিটিভিটি। আর যাদের ক্ষেত্রে ডিজিজ নাই তাদের ক্ষেত্রে কতটা নেগেটিভ আসছে এটা হচ্ছে স্পেসিফিকিটি। তাহলে আমরা যদি এসএলই পেশেন্টের হিসাব করি, এসএলই পেশেন্টের ক্ষেত্রে মোস্ট সেন্সিটিভ হচ্ছে এএনএ, অলমোস্ট 100%। মানে আপনি যদি 100টা এসএলই পেশেন্ট নেন তাহলে এদের প্রত্যেকের ক্ষেত্রে টেস্ট আসবে পজিটিভ। তাহলে যদি কোনো পেশেন্টের এএনএ নেগেটিভ আসে, তার মানে এটা ইফেক্টিভলি ডিজিজটাকে এক্সক্লুড করে দিচ্ছে, কারণ এসএলই থাকতে তার পজিটিভ আসতো, যেহেতু পজিটিভ আসে নাই সো ডিজিজ এক্সক্লুডেড। তাহলে সেন্সিটিভিটি বেশি হওয়ার সুবিধা হচ্ছে আমরা ডিজিজ এক্সক্লুশন করতে পারি। আর এসএলই ক্ষেত্রে মোস্ট স্পেসিফিক হচ্ছে অ্যান্টি ডিএস ডিএনএ আর অ্যান্টি স্মিথ অ্যান্টিবডি। তাহলে অ্যান্টি ডিএস ডিএনএ স্পেসিফিটি সম্ভবত 98% মনে হয় অ্যারাউন্ড। এটা বোঝায় হচ্ছে এসএলই নাই এমন পেশেন্টের ক্ষেত্রে 100 জনের ক্ষেত্রে 98 কেসে এটা নেগেটিভ আসবে। তাহলে অ্যারাউন্ড 98 নেগেটিভ ইন 100 নন এসএলই পেশেন্ট।